ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে আজকে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি তুর্কো আফগান শাসন নামে যে অধ্যায়টা তোমাদের রয়েছে তার হাতে কলমের 1-এর দাগ থেকে 3-এর দাগ পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 1-এর দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। কয়ের দাগে যে সমস্ত শব্দগুলো আছে তার মধ্যে তোমরা দাগ দেবে ইবন বতুতায়, কারণ ইবন বতুতা একজন পর্যটক ছিলেন, আর বাকি যে সমস্ত নামগুলো আছে তারা হলেন সুলতান। ক্ষয়ের দাগে যে সমস্ত নামগুলো আছে তার মধ্যে দাগ দিতে হবে ঝিলাম কথাটিতে, কারণ এটি হলো একটি নদী আর অন্যগুলো হলো দুর্গ। তারপরে গয়ের দাগে যে সমস্ত নামগুলো আছে তার মধ্যে তোমরা দাগ দেবে আমিরে। এখানে আমির হলো সুলতানি আমলে উঁচু বংশজাত বড়লোক ব্যক্তি, কিন্তু বাকি যে সমস্ত নামগুলো এখানে আছে সেগুলো হলো বিভিন্ন রকম করের নাম। তারপর আমরা চলে যাব ঘয়ের দাগে। এখানে তোমরা দাগ দেবে পাঞ্জাবে, কারণ পাঞ্জাব বাদে বাকি যে সমস্ত নামগুলো আছে সেগুলো হলো ভারতের বিজয়নগর নামে একটি রাজ্য ভেঙে সৃষ্টি হওয়া বিভিন্ন রকম স্থান। তারপর উঙর দাগে চলে যাব। এখানে তোমরা দাগ দেবে মাহমুদ গাওগান যে নামটা আছে সেখানে, কারণ মাহমুদ গাওগান ছিলেন একজন মন্ত্রী আর অন্য 3জন ছিলেন পর্যটক। এরপর 2-এর দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে প্রথমেই দেখো ক স্তম্ভে আছে খলিফা, সেখান থেকে হবে দুর্বাস। বলবন থেকে হবে তুর্কান ই চিহলগানি। তারপর খলজি বিপ্লবের সঙ্গে হবে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। রুমি কৌশলের সঙ্গে হবে বাবর। রাজা গণেশের সঙ্গে হবে বাংলা। এরপর 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। উত্তর শুরু করছি। বিভিন্ন ক্ষেত্রে দিল্লির সুলতানদের খলিফাদের অনুমোদনের প্রয়োজন হতো। 1 নম্বর পয়েন্ট করবে ধর্মীয় বৈধতা। ইসলামী বিশ্বের শীর্ষ ধর্মীয় নেতা হিসেবে খলিফা মুসলিম শাসকদের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলে তাদের শাসন অধিক গ্রহণযোগ্য ও সম্মানজনক বলে বিবেচিত হতো। 2 নম্বর পয়েন্ট করবে রাজনৈতিক অবস্থান দৃঢ়করণ। অনেক সময় অভ্যন্তরীণ বিরোধ বা বিদ্রোহ দমন করতে শাসকরা খলিফার অনুমোদন একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তারপরের পয়েন্ট করবে প্রতীকী কৃতিত্ব। যদিও সুলতানরা স্বতন্ত্রভাবে শাসন চালাতেন, খলিফার অনুমোদন তাদের ইসলামী বিশ্বের অংশ হিসেবে পরিচিত হতে সহায়তা করত। তারপরের পয়েন্টে লিখবে সুলতান পদে উন্নীত করা। অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে সরিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। এই ধরনের কোনো প্রয়াসকে বাতিল করতেও খলিফার অনুমোদনের প্রয়োজন হতো। তারপরের পয়েন্টে লিখবে শাসন ও অধিকারের ন্যায্যতা। দিল্লির সুলতানদের শাসন ও অধিকারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে সুলতানরা খলিফার আনুগত্য স্বীকার করে তার অনুমোদন চাইতেন। এর পরের প্রশ্নে বলা হয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। তো তোমরা উত্তরে লিখতে পারো সুলতান ইলতুৎমিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে প্রধান 3টি হলো, প্রথম পয়েন্ট করবে সিংহাসনের বৈধতা ও অভ্যন্তরীণ বিরোধ। ইলতুৎমিশ প্রথমে কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর ক্ষমতায় বসেন, কিন্তু অনেক তুর্কি আমির তার নেতৃত্ব মানতে চাননি। তার পরের পয়েন্ট করবে বাহ্যিক আক্রমণের হুমকি। মঙ্গল নেতা চেঙ্গিস খানের তাড়া খেয়ে জালাল উদ্দিন মঙ্গোবার্নি ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন, যা ইলতুৎমিশের জন্য একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করেছিল। 3 নম্বর পয়েন্টে লিখবে অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্বলতা। ইলতুৎমিশের শাসন আমলে যুদ্ধের কারণে রাজকোষে টান পড়েছিল, তাই ভারতীয় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর গয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী। এখানে তোমরা উত্তরে লিখবে আবিসিনীয় ও আফ্রিকান দাস সৈন্যরা, সমাজের কিছু অংশ বিশেষ করে যারা নারীদের ক্ষমতায়নের পক্ষে ছিলেন, এবং সাধারণ জনগণ সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে তুর্কি অভিজাত শ্রেণীরা, দিল্লির দাস সেনারা, এমনকি রাজপুতরাও রাজিয়ার বিরোধিতা করতেন। রাজিয়ার ভাই বাহরম শাহ তার বিরুদ্ধে অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন।
আজকের আলোচনা পর্ব তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো পরের যে প্রশ্নটা আছে সেটা দেখে নিই। ঘয়ের দাগে বলা হয়েছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন। তো এখানে তোমরা উত্তরে লিখতে পারো, আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। প্রথম পয়েন্ট করবে সেনাবাহিনীর সংস্কার ও সম্প্রসারণ। সেনাবাহিনীকে শক্তিশালী ও সুসংগঠিত করেন। সেনাবাহিনীর আকার বৃদ্ধি করেন। সৈন্যদের অস্ত্রশস্ত্র ও কৌশলগত দক্ষতায় উন্নতিতে বিশেষ নজর দেন। তারপর 2 নম্বর যে পয়েন্টটা লিখবে সেটা হলো দুর্গ নির্মাণ। দিল্লির চারপাশে প্রাচীর তৈরি করেন। দুর্গে সেনাপতি ও শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করেন। 3 নম্বর পয়েন্টে লিখবে যোগ্য সেনাপতি নিয়োগ। বিশ্বস্ত ও যোগ্য সেনাপতিদের নিয়োগ করেন, যেমন জাফর খান, গাজী মালিক, গিয়াস উদ্দিন তুঘলক, উলুঘ খান। এরা মঙ্গলদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেন। 4 নম্বর পয়েন্টে লিখবে নব মুসলমান হত্যা। দিল্লির নিকটে বসবাসকারী নব মুসলমান অর্থাৎ মঙ্গলরা বিদ্রোহ করলে আলাউদ্দিনের নির্দেশে 30,000 মঙ্গলদের শিরশ্ছেদ করা হয়। এর পরের প্রশ্নে বলা হয়েছে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তরে তোমরা লিখবে ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির যথেষ্ট উন্নতি ঘটে। প্রথম পয়েন্ট, সাহিত্য ও ভাষা। এই আমলে সাহিত্য চর্চার উন্নতি হয়। এই আমলে আরবি ও ফার্সি ভাষার সাহিত্য বিশেষভাবে সমৃদ্ধ লাভ করে। পরের পয়েন্টে লিখবে স্থাপত্য ও শিল্পকলা। গম্বুজ, টেরাকোটার অলঙ্কার, ইটের নির্মাণ শৈলী স্থাপত্য ও শিল্পকলার উন্নতি ঘটায়। পরের পয়েন্টে লিখবে ধর্ম। হিন্দু মুসলিম সংস্কৃতির মিশ্রণ ঘটে, যা বাংলার সমাজে সম্প্রীতির পরিবেশ তৈরি করে। তো এই ছিল আজকের আলোচনা। আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রত্যেকদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।